রামপুরায় কার্নিশে ঝুলে থাকা বিক্ষোভকারীকে ঠান্ডা মাথায় গুলি করা জল্লাদ ধরা পড়েছে। হেলিকপ্টারে কারা ছিলেন, কয়টার সময় উঠেছিলেন, কমান্ডে কে ছিলেন, কি কি অস্ত্র ছিল, 1.5 ঘন্টার ফ্লাইটে শুধু সাউন্ড গ্রেনেড মারিছিলেন 25টা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 2024 সালের 1 আগস্ট থেকে শুরু করে 5 আগস্ট তথা শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত যা যা ঘটেছিল এটার মাস্টার মাইন্ডার কে ছিল, কোন দেশের উৎসাহী শেখ হাসিনা নিজেকে বাঁচানোর জন্য ছাত্র জনতার বুকে হেলিকপ্টারের মাধ্যমে গুলি চালিয়েছিল এবং এই হেলিকপ্টার এবং যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির জন্য কে ছিল মূল মাস্টার মাইন্ডার জানেন? সেটা হলো শেখ হাসিনা। আসুন, তিনি এত বড় ক্রাইম কিভাবে কাদের মাধ্যমে মেইনটেইন করতেন তা নিয়ে ব্যাপক একটি বিবৃতি প্রকাশ করেছে পিনাকি ভট্টাচার্য স্যার, যা শুনলে চোখ আপনাদের কপালে উঠে যাবে। কেননা শেখ হাসিনা আর এই হেলিকপ্টার সহ বিভিন্ন ছাত্র কোন জায়গায় কত খুন হয়েছে বিস্তারিত রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা বিক্ষোভকারীকে ঠান্ডা মাথায় গুলি করা জল্লাদ ধরা পড়েছে। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে, ঠান্ডা মাথায় বলিছে নিজের মুখে ক্যামেরার সামনে যে সে গুলি করেছে। জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা যারা আমাদের সন্তানদের শহীদ করছে, আহত করছে, কাউকে ছাড়া হবে না। আমরা নরক পর্যন্ত ওদের তাড়া করে বেড়াবো। আরও নতুন নতুন খবর আসবে। জাল কলে ছোট হয়ে আসছে সবার। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীকে আহ্বান জানাই, আপনাদের বাহিনীর যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বাঁচানোর চেষ্টা করবেন না। গুমের সাথে যারা যুক্ত ছিল বাঁচানোর চেষ্টা করবেন না মেহেরবানি করে, তাইলে আরও বড় বিপদে পড়বেন। কারা কারা বাঁচানোর চেষ্টা করতেছে আমরা খেয়াল রাখতেছি। হেলিকপ্টারে কারা ছিলেন, কয়টার সময় উঠেছিলেন, কমান্ডে কে ছিলেন, কি কি অস্ত্র ছিল, খরচা করেছিলেন কি কি গুলিগোলা, কয়টায় ল্যান্ড করেছে, ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনের সব কলে আছে, খুঁজে বের করা হয়েছে। ট্যাগ করা হয়েছে ওই টাইম, ফ্লাইট আর হতাহতের সাথে। হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে। হেলিকপ্টারে উঠেছিলেন যারা, তারা ভাবতেছেন ফাঁকা আওয়াজ দিতেছি, পিনাকি ফাঁকা আওয়াজ দেয় না। স্যাম্পল দিচ্ছি। প্রথম হেলিকপ্টার মিশন শুরু হয় 19 জুলাই বেলা 1:40। আকাশে উঠে হেলিকপ্টার, নামে 3:10। কমান্ডিং অফিসারের নাম লেফটেন্যান্ট কর্নেল টা 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 টা। এটা আবার কি? যে আসিল সে ঠিকই বুঝিছে, তাই না? মুনিম ফেরদৌস ভালো আছেন? আন্নে সহ মোট 4 জন আছিলেন। একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার, একজন সার্জেন্ট, একজন কর্পোরাল। নাম কইলাম না। কি কি খরচা করেছিলেন? অন্যান্য কিছুর সাথে সাউন্ড গ্রেনেড খরচা করেছিলেন 25টা। 1.5 ঘন্টার ফ্লাইটে শুধু সাউন্ড গ্রেনেড মারিছিলেন 25টা। বিশ্বাস হয়েছে? এবার আমরা কাজটা করে ফেলেছি। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস পাতলা পায়খানা ছুটে গেছে না? আরে বেচারা, ওয়াকার সাহেবের পাও ধরে বসে থেকে লাভ নাই। পাশার দান এক সময় উল্টায় যায়, মজলুম ক্ষমতা পায়। প্রফেসর ইউনূস, আপনারে বলতেছি, প্রত্যেক হত্যা, প্রত্যেক গুম, সবগুলোর বিচার করবেন বলছিলেন আপনি, প্রতিশ্রুতি দিছিলেন। কেন গুম কমিশনের অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া সামরিক অফিসারদের গ্রেপ্তার করা হচ্ছে না? আপনি জাতিসংঘকে যুক্ত করেন দরকার হইলে, বিচার চাওয়ার জন্য, এদের আদালতে তোলার জন্য আমাদের কেন অপেক্ষা করতে হবে? আর যদি অপেক্ষাই করাবেন তাহলে আপনি প্রতিশ্রুতি দিছিলেন কেন? এই সামরিক অফিসাররা কি করিচ্ছে জানেন? যারা গুমের সাথে যুক্ত ছিল, যারা আয়না ঘরে গুম করেছিল, তারা যাইয়া ওয়াকার সাহেবরে কইছে, দেখেছেন আর্মির বদনাম করিচ্ছে। আমরা তো সার্ভিং আর্মি, আমাদের কেন সিভিল আদালতে বিচার হবে? আমাদের সেনা আদালতে বিচার করেন জাহাপনা। সেনা আদালতে কেন? কারণ সেনা আইনে গুমের কোনো শাস্তিই নাই। বুদ্ধি হ্যাজ, কেমনে কান্নি কেটে বাইরে হওয়া যায় সে বুদ্ধি ঠিকই বাইর করেছে। একমাত্র হাসিনা যদি আবার ফিরে আসে তাহলে বাঁচবার পারবো। তাকে চুল গজায়, ট্রান্সপ্লান্ট করা যায়, ওষুধপত্র দেওয়া যায়। হাতের তালুতে চুল গজায় যায় না। হাতের তালুতেও চুল গজাইতে পারে কোনো দুর্ঘটনায়, কিন্তু হাসিনা আর ফিরবি না, ওই আশা করিস না। আওয়ামী লীগ আর ফিরবি না। দুনিয়া তো সোজা না। শুধু আর্মি না, পুলিশ না, যে ডাক্তার অ্যানেস্থেসিয়া ছাড়া পায়ের মধ্যে ড্রিল মেশিন চালাইছিল ছাত্রদের, তারও ধরবো। ডাক্তার সাহেবেরা কেউ যদি একটা আওয়াজ দিচ্ছেন, সানডে মানডে গেলে ক্লোজ করে দেবো। যে তাকে বাঁচাইতে আসবে তাদেরও পার্টনার্স ইন ক্রাইম হিসেবে প্যাকেট করে দেবো। পিনাকি যেমন ডাক্তার, সে ডাক্তাররা ছাড়ে না, ওরকম আর্মি অফিসাররাও আছে, সৈনিক আছে যারা আর্মি অফিসাররা ছাড়বে না, সৈনিককে ছাড়বে না। শাস্তির মুখোমুখি হবেন, নয়তো সমাজে ইনসাফ কায়েম করা যাবে না। যদি বিচার করতে না দেন, বাধা সৃষ্টি করেন, তাহলে সবার নাম ধাম, ছবি, বাসার ঠিকানা, আত্মীয় স্বজন সবকিছু পাবলিক করে দেবো। সারা দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। বুকের মধ্যে আগুন নিয়ে 18 কোটির দেশে 18,000 তরুণ যুবক থাকবেই, যারা প্রতিশোধ নেওয়ার জন্য টকবক করবে।
পর্বত প্রমাণ অরাজকতা যদি সৃষ্টি করতে না চান, বিচার করতে দেন। নাম ধাম ছবি ছড়াই দেওয়ার কথা হয়েছি আত্মীয় স্বজনের, হ্যাঁ খুব লেগে গেছে না? এই যে দেখেন জুলাই আগস্ট বিপ্লবের তালিকা করতেছে, হ্যাঁ থাকে টরেন্টোতে, কানাডার এম্বাসি কি বসে বসে? এটা কানাডার আইনে অপরাধ। দেশের বাইরে থেকে যারা এই কাম করতেছে এদের ব্যবস্থা নেবেন। দেখেন লিখেছে যেখানেই পাবেন ধোলাই দিবেন। কমেন্ট বক্সে দেখান এডিটর সাহেব কি মনে হয় কানাডার বাংলাদেশ দূতাবাস এটা কানাডার আইনে অপরাধ কিনা? সকল পার্টিকুলার জোগাড় করে রাখবেন, আমি যোগাযোগ করব। কেমনে ব্যবস্থা নেবেন আমি কয়া দেবো। এইগুলো ভিতর দিন, এক দাবরানি দিবেন, ঠান্ডা হয়ে যাবে। আমরা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করছি, এরা ফ্যাসিস্টের দোসর, বেশি বাইরের না। থাকতে দিছি এটাই অনেক। আইকম্যানের মতো ধৈর্য আনবো কলে বাংলাদেশে। আপোষে বিচার কাজ চালাইতে দেন। আওয়ামী লেসপেন্সারি করবেন, ফ্যাসিবাদের দালালি করবেন বৈশা বৈশা, আমরা দেখবো সেটা? এটা দেখতে দেবেন? শুনেন, পুলিশ, র্যাব, মিলিটারি ইন্টেলিজেন্স, আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা কাজ করতে সক্ষম, বুঝছেন তো? মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেন্সিক কে করছে জানেন? মুগ্ধর বড় ভাই মেরিন ইঞ্জিনিয়ার। আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শিখাই দেবো, আর আমাদের এক্সপার্টরা তো আছেই। গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাইলে ওই জল্লাদ জয় বাংলা হয়ে যাবে, বিচার হবেই। আদালতে যেতে না চাইলে জনতার আদালতে বিচার হবে। কোনটা বাইছে নেন? রাস্তায় মাইর খা পিটুনি খেয়ে জয় বাংলা হবেন নাকি আদালতে জয় বাংলা হবেন, এটা আপনার চয়েস। সালমান এফ রহমান শ্রমিক বিদ্রোহের বার্তা দেয়, পলক টিস্যু পেপারে বার্তা দেয়। দেখেন আপনারা বৈশাখ ছিলেন মিয়া, গ্রামীণ ফেব্রিক্সে আগুন দিছে বেক্সিমকোর শ্রমিকেরা। এই বেক্সিমকো জাতীয়করণ করা হয় নাই কেন? এখনই জাতীয়করণ করেন। এটা সাধারণ মানুষের টেকা চুরি করে বানানো, এটাই সারা দেশের মানুষের হক আছে। বেক্সিমকোর শ্রমিক কর্মচারীদের কইতেছি, দরবেশ বাবারে না সিনায় নিয়া রাস্তায় পিটায় জয় বাংলা করে দেবো, মাস্তানি প্রত্যেকটা অফিস জয় বাংলা করে দেবো সারা বাংলাদেশে। এবার আসেন 7 কলেজ নিয়ে অগ্নিগর্ভ অবস্থা কেন হয়েছে সেটা নিয়ে আলাপ করি। এক সময় কলেজগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কাজগুলো হয়তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে, সার্টিফিকেট দিত বিশ্ববিদ্যালয়গুলো। এটারে বলা হয় অধিভুক্ত কলেজ। আমি যেমন রাজশাহী মেডিকেল কলেজে পড়ছি, ওটা তো কলেজ, কিন্তু আমার সার্টিফিকেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আমার কলেজের প্রিন্সিপালই ডিন ছিল মেডিকেল অনুষদের। আমাদের রেজাল্ট দিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। মেডিকেল কলেজগুলোর মতোই অন্যান্য সমস্ত কলেজই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল 90-এর দশক পর্যন্ত। পরে 90-এর দশকে এই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়, কারণ কলেজের সংখ্যা বেড়ে যাচ্ছিল। কলেজগুলোর কাজে আলাদা বাড়তি একাডেমিক আর প্রশাসনিক চাপ সৃষ্টি হইতেছিল বিশ্ববিদ্যালয়গুলোর উপরে। তো এরপর 2 দশক ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কার্যক্রমের বাইরে থাকার জন্য জানেই না যে কেমনি এটা করতে হয়, কারণ ওই লোকগুলো তো চলে গেছে, রিটায়ার করে গেছে, ওই এক্সপার্টাইজটা সক্ষমতা হারায় ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, সব বিশ্ববিদ্যালয় হারায় ফেলছে। কিন্তু হুট কইরা এই 7টা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকবল নাই, সক্ষমতা নাই, আর এর কারণে শিক্ষার্থীরা দেখছে এই 7 কলেজ অন্য কলেজগুলোর তুলনায় পিছায় পড়তেছে, শিক্ষায়, দীক্ষায়, একাডেমিক অ্যাক্টিভিটিসে, প্রশাসনে পিছায় পড়তেছে। এইসব কারণে ক্ষোভের জন্ম হয়েছে। এই 7টা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মূল কারণটাই হলো শেখ হাসিনার আপনজন বা কাছের পলিটিক্যাল যে লিডারগুলো ছিল, যেমন পলক, সালমান এফ রহমান সহ আরও যারা তার বিশ্বস্ত ক্যাডার নেতা ছিল। শেখ হাসিনা বাংলাদেশ থেকে এই অপমানজনক পালায়ন তা শুধুমাত্র এই নেতাকর্মীদের কারণে। আসনে সম্পর্কে আরও বিস্তারিত জানবো রিপোর্টে। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর ভারতের হিস্টেরিয়া আমরা দেখছি। ভারতের সরকার তো বটেই, তার মিডিয়া। সত্যি বলতে ভারতের সরকার এবং মিডিয়াকে এখন আর আলাদা করার কিছু নেই। ভারতের মিডিয়াগুলো বহুদিন থেকেই, বেশ কয়েক বছর থেকেই ভারতেই গদি মিডিয়া বলে অভিহিত করা হয়, অর্থাৎ জনাব নরেন্দ্র মোদীর কোলে বসা মিডিয়া। সো তাদের মিডিয়াকে একটু বার্তা না দিলেও একটু মাঝে মাঝে ফলো করা দরকার। সো আমরা বুঝতে পারি যে তারা আসলে বাংলাদেশ সম্পর্কে কি ন্যারেটিভ তৈরি করতে চাইছে। এটা কম বেশি ভারতের এস্টাবলিশমেন্টেরই ন্যারেটিভ। সরকার অথবা ডিপ স্টেট কেউ না কেউ এই ধরনের একটা ন্যারেটিভ বাজারে ছাড়তে চাইছে। সত্য হোক মিথ্যা হোক, তাদের উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি। আজ তাক নামে একটা বাংলা চ্যানেল আছে ভারতীয়, যেখানে তারা এক অভিনব দাবি করেছে। তারা সরকারের, আওয়ামী লীগ সরকারের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নাম উল্লেখ করে বলেছেন যে এই মানুষগুলো শেখ হাসিনা পতনের সাথে জড়িত ছিল। দীর্ঘ একটা রিপোর্ট, এবং এর মধ্যে কাজের কথা খুব বেশি নেই। ইনিয়ে বিনিয়ে এটাকে লম্বা করা হয়েছে এবং সকল বিশেষজ্ঞকে এখানে আনা হয়েছে, তারা মিলে কথা বলছেন। সেখানে 3 জন ব্যক্তি হচ্ছেন জনাব আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী,
সাদ্দাম হুসাইন ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং জনাব জুনায়েদ আহমেদ পলক যিনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন, এই তিনজন নাকি বাংলাদেশের ওই সময়কার মুভমেন্টের সময় যারা এইসব মুভমেন্টে জড়িত ছিলেন তাদের সাথে যোগাযোগে ছিলেন এবং তারা শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছেন। তাদের কথার ভিত্তিটা এইরকম যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাই সামহাউ তাদেরকে ট্র্যাক করেছে, তাদের কথোপকথন রেকর্ড করেছে, সেটা সরকারের কাছেও নাকি দিয়েছিল। পরে এটা ভারতীয় গোয়েন্দাদের কাছে যায়, সেখান থেকে আজ তাকের হাতে এসছে এবং ন্যূনতম বিশ্বাসযোগ্যতার জন্য যেটা উচিত হতো তাদের যে কিছু কিছু অংশ একটু পড়ে শোনানো যে কার সাথে কি ধরনের কথাবার্তা হয়েছে, আর এরকম কিছু আমরা আসলে ওই রিপোর্টে দেখি না। রাদার তিনটা নাম আমাদের সামনে আনা হলো এবং সকল যেই বিশেষজ্ঞ আছেন তিনিও আবার নানান রকম কনস্পিরেসি আবিষ্কার করছেন। যেমন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে এর মধ্যে অন্তত দুজন তো গ্রেফতারকৃত আছেন, জনাব আনিসুল হক এবং জনাব পলক, দুজনই তো কাস্টাডিতে আছেন। তারা কেন কাস্টাডিতে আছেন? তারা যদি সরকারের বিরুদ্ধেই কাজ করে থাকেন এবং আন্দোলনকারীদের পক্ষেই থেকে থাকেন, তিনি বলার চেষ্টা করছেন এটাও একটা কৌশলের অংশ, সো দ্যাট আমরা এই মানুষগুলোর প্রতি কোনো রকম কোনো সন্দেহ না রাখি, ইত্যাদি ইত্যাদি। মানে প্রশ্ন হচ্ছে এটা কি আমরা বিশ্বাস করি? উত্তর হচ্ছে না, একেবারেই না। কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে, আরো কাউকে কাউকে এই সামনে আনার চেষ্টা করা হবে। কিন্তু কেন করছে তারা? ওই যে শুরুতেই বলেছিলাম যে আসলে আমাদের একটু শোনার দরকার, একটু বোঝার দরকার যে তারা আসলে কি করতে চায়, তাদের ন্যারেটিভটা কি, তারা কি উদ্দেশ্য সফল করতে চায়। আমাদের কাছে এটা মনে হওয়ার স্বাভাবিক যে ভারতের দিক থেকে আওয়ামী লীগও, মানে ভারত মানে কিন্তু ভারত না, ভারত মানে আওয়ামী লীগ সহ একসাথে কিছু একটা, মানে আওয়ামী লীগ যদি কিছু মানুষকে তার শত্রু হিসেবে বা আমাদের সামনে এস্টাবলিশ করতে পারে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের সাথে আমরা যারা শেখ হাসিনা বিরোধী ছিলাম তাদের একটা ইন্টারাকশনের স্কোপ তৈরি হয়। মানে ধরুন আনিসুল হক, আওয়ামী লীগ এখন তাকে শত্রু জ্ঞান করছে এবং খুব সম্ভাবনা আছে যে আনিসুল হক বা পলক যারা এই মুহূর্তে আমাদের হাতের মধ্যেই আছে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে এবার বিষোদ্গার করার চেষ্টা হতে পারে যে এই লোকগুলি তাহলে আমাদেরকে ডুবিয়েছে, ওদেরকে আমরা এই করব সেই করবো, সো দ্যাট আমাদের মনে হবে আনিসুল হক এবং পলক তো আসলে মানে আওয়ামী লীগের সাথে না, সে আমাদেরই পক্ষের লোক ছিল এবং তার সাথে এই মানুষগুলোর প্রতি আমাদের এক ধরনের সফট কর্নার তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হবে। তারা ভাবছেন হবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা। ঠিক একইভাবে আমি ধারণা করি এরপর আরো বেশ কিছু মানুষকে এভাবে ভিলেন হিসাবে আমাদের সামনে আনার চেষ্টা হবে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে বা অন্য কোনো না কোনো ফর্মে। এটার উদ্দেশ্যই হচ্ছে যাতে তারা তাদের প্রতি বিক্ষোভ কমে আসে এবং তারা আস্তে আস্তে অপারেট করতে পারেন। যেহেতু এই দুজন মাঠে আছেন, এই দুজন যদি এরকম হয় যে তারা অভিযুক্ত, আওয়ামী লীগ অভিযোগ করছে, ভারত অভিযোগ করছে, আস্তে আস্তে তারা জামিন পেলেন, তারা বেরিয়ে আসলেন, তারা বেরিয়ে এসে আস্তে আস্তে আওয়ামী লীগের হয়ে কাজ করবেন, এই ধরনের কোনো উদ্দেশ্য, একই সাথে সাদ্দামকেও তারা যদি এরকম করে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।